প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা। টাইম এক্সক্লুসিভ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আরিফুর রহমান। দর্শক, আমরা আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তার একটি সংক্ষেপ রূপ আপনাদের দেবার চেষ্টা করছি। সেটা হলো যে এরই মধ্যে লেবাননের যুদ্ধের একটা যে দামামা আমরা দেখেছি, তার মধ্যে ইরান বলে দিয়েছে যে যুদ্ধ কোন পথে, অর্থাৎ আলোচনা কি অনিশ্চয়তার মুখে পড়বে, এই বিষয়টি নিয়ে কথা বলবো। এছাড়া আর্তেমিস যে গ্রহ যে ব্যাক করবে মানব সভ্যতার জন্য আসলে কি বার্তা নিয়ে আসবে, এই বিষয়টিও আলোচনা থাকবে। গেল 2 বছরে নিউ ইয়র্কে অনেক তরুণ তরুণীর রহস্যজনক মৃত্যু হয়েছে, এটাও আমাদের আলোচনার মধ্যে থাকবে। সর্বশেষ যে বিষয়টি নিয়ে বলতে চাই, বংশে 2 জন প্রবাসী বাংলাদেশি, যেটা গতকাল আলবেনিতে সড়ক দুর্ঘটনায় মারা গেছে, তাদের সম্প্রতি বিয়ে হয়েছিল। তাদের সেই ইভেন্ট, সেই মুহূর্তগুলো আমাদের সংবাদকর্মী কাভারেজ করছে, আমরা সে বিষয় নিয়ে কথা বলবো। আজ আপনারা আমাকে দেখছেন, কিন্তু আপনাদের প্রিয় মুখ টাইম টেলিভিশনের সিও জনাব আবু তাহের, তিনি অনলাইনে যুক্ত হবেন এবং পুরো অনুষ্ঠান তিনিই পরিচালনা করবেন। আমি স্টুডিও থেকে তাকে সহযোগিতা করব। আর বরাবরের মতোই সবসময় নিউজ আপডেট যেভাবে জানানো হয়, আমাদের নাজমুল হাসান ভাই তিনি এখন নিউজ আপডেট জানাবেন। ধন্যবাদ আরিফ, এবং ধন্যবাদ টাইম টেলিভিশনের সকল দর্শক শ্রোতা এবং ফ্যামিলি সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। একটা সুসংবাদ দিয়ে শুরু করতে চাই, যদিও এখনো অনেকেরই সংশয় রয়ে গেছে যে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যে যুদ্ধবিরতি সেটি কতটুকু কার্যকর থাকবে, সেই বিষয়টি নিয়ে সংশয় থাকার মাঝখানেও একটি সুসংবাদ, সারা বিশ্ব জুড়ে এই সুসংবাদটি বেশ আলোচিত। সেটি হচ্ছে যে যুদ্ধবিরতি চুক্তির কিছুক্ষণ পরেই, কয়েক ঘন্টার মধ্যেই যুক্তরাষ্ট্রের স্টক মার্কেট, যেটা ডাও জোন্সের শেয়ার, সেটা ব্যাপক ঊর্ধ্বপত ও ঊর্ধ্বমুখী হয়েছে সেটি, এবং 1 বছরের মধ্যে সেরা দিনটি অতিক্রম করেছে আজকে সেই হচ্ছে স্টক মার্কেটে। সেটি অত্যন্ত সুসংবাদ। ডাও জোন্স, অনেকেই খুব হতাশায় ছিলেন গত যুদ্ধ 27শে ফেব্রুয়ারি এই যুদ্ধ শুরু হওয়ার পর থেকে, যে অনেকেই স্টক মার্কেটে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছিলেন। আজকের দিনটি স্টক মার্কেটে গত 1 বছরের মধ্যে সেরা দিন ছিল। এর পাশাপাশি অপরিশোধিত ক্রুড অয়েল, যেটাকে আমরা বলে থাকি, সেই ক্রুড অয়েলের দামও কমতে শুরু করেছে ব্যারেল প্রতি, এবং ডাব্লিউটিআই, যেটা একটি মানদণ্ড ক্রুড অয়েলের, সেইটির দাম কমে গিয়েছে 16.41%। ব্যাপক দরপতন অবশ্যই। এবং এখন ব্যারেল প্রতি দাম নির্ধারিত রয়েছে এই মুহূর্তে $94.41। এর আগে এটি $108 পর্যন্ত উঠে গিয়েছিল। তবে 27শে ফেব্রুয়ারি এই তেলের দামটি ব্যারেল প্রতি ক্রুড অয়েল, যেটি ডাব্লিউটিআই ইন্ডেক্স, পৃথিবীতে 2টি ইন্ডেক্সের তেলের দাম, তেল মূল্য নির্ধারিত হয় ক্রুড অয়েলের। তার মধ্যে প্রথমটি হচ্ছে ডাব্লিউটিআই, এবং সেটি ফেব্রুয়ারির 27 তারিখ, যেদিন যুদ্ধ শুরু হয় মূলত, সেদিন ছিল $67। এবং এখনো কিছুটা উপরে রয়েছে $94, তবে এটি নিম্নমুখী বলা হচ্ছে। তবে আবার কিছু কিছু বিশেষজ্ঞরা বলেছেন যে যুদ্ধবিরতির যদি স্থায়ী না হয়, তাহলে তেলের দাম আরো বাড়তে পারে, সেটিও তারা সংশয় প্রকাশ করেছেন। তেলের আরেকটি মানদণ্ড, যেটি ব্র্যান্ড ক্রুড হিসাবে বিবেচিত হয়, আর সেটির দাম কিন্তু কমেছে 13.29%, 13.29%, এবং সেটি ব্যারেল প্রতি এখন বিক্রি হচ্ছে $94.75, $94.75, এবং 11ই মার্চের পর এটি সবচেয়ে কম দাম এই ব্র্যান্ড ক্রুড অয়েলের। তবে এই দাম 27শে ফেব্রুয়ারি ছিল $73। সেখান থেকে এখনো কিছুটা উপরে অবস্থান করছে যদিও দাম, কিন্তু এটি নিম্নমুখী হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে যদিও। তবে এবং এটি একদিনে এত দরপতন আর কখনো ঘটেনি ক্রুড অয়েলের ক্ষেত্রে, 2টি ইন্ডেক্সেরই ক্রুড অয়েলের ক্ষেত্রে। তবে আরেকটি বিষয় যেটি হচ্ছে, সেটা হচ্ছে যে হরমুজ প্রণালী উন্মুক্ত থাকলে পৃথিবীর 1/5 তেল এই হরমুজ প্রণালী দিয়েই আসা যাওয়া করে, এবং সেই কারণে তেলের মূল্যের যে বৃদ্ধিটি সেটি আমরা লক্ষ্য করেছি। তবে এই জলপথ, যদি এই হরমুজ প্রণালী, যে আশঙ্কাটা দেখা দিয়েছিল আজ সকালবেলা, সেটি হচ্ছে যে লেবানন ইসরায়েলের আক্রমণের পর সংবাদ এসেছিল যে হরমুজ প্রণালী ইরান আবার বন্ধ করে দিয়েছে। কিন্তু তার কিছুক্ষণ পর হোয়াইট হাউসে এক ব্রিফিং এ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেছেন, না, সেটি বন্ধ করা হয়নি, এবং যে নৌ চলাচল অব্যাহত রাখার অনুমতি দিচ্ছে ইরান এখনো পর্যন্ত।
তবে ইসরায়েলে লেবানন হামলা চালানোর পর তেহরান ওই পথটি বন্ধ করে দিয়েছে বলে যে খবরটি বেরিয়েছে, ক্যারোলিন লেভিট সেটি বলেছেন সেটি সঠিক খবর নয়। যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারের কথা একটু আগে বলেছি, ডাও জোন্সের প্রায় 1,325 পয়েন্ট বেড়েছে এবং যেটি 2.5% বেড়েছে গতকালকের তুলনায়, এবং গত এক বছরের মধ্যে সূচকের এমন পারফরমেন্স আর দেখা যায়নি। S&P 500 যেটি, সেটিও 2.51% বেড়েছে এবং প্রযুক্তি নির্ভর টেকনোলজিক্যাল স্টক যেখানে বেচা কেনা হয় সেটি হচ্ছে নাসডাক কম্পোজিট, সেখানেও বেড়েছে 2.8%। অতএব শেয়ার বাজারে যারা ব্যাপক লোকসানের সম্মুখীন হয়েছিলেন তাদের জন্য দিনটি অত্যন্ত ভালো ছিল আজকের দিনটি। তবে প্রেসিডেন্ট ট্রাম্পের ভিতরে এখনো প্রতিহিংসার ব্যাপারটি কাজ করছে, যদিও সেটি হচ্ছে যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ 8ই এপ্রিল ঘোষণা করেছেন যে কোন দেশ যদি ইরানকে সামরিক অস্ত্র সরবরাহ করে সেই দেশের পণ্যের উপর, যুক্তরাষ্ট্রে আসা পণ্যের উপর 50% শুল্ক বা ট্যারিফ আরোপ করা হবে এবং এই ক্ষেত্রে কোনো তিনি ধরনের ছাড় বা অব্যাহতি দেওয়া হবে না যারা ইসরায়েলকে সামরিক সাহায্য অস্ত্র সরবরাহ জুগিয়েছে। তবে তেহরানের সঙ্গে এই যুদ্ধবিরতিটি চুক্তিতে সম্মত হওয়ার একদিন পরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রুথ সোশ্যালে তিনি এই শুল্ক আরোপের ঘোষণাটি দিয়েছেন। প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন যে ট্রাম্প প্রশাসন এবং তেহরানের মধ্যে 2 সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হওয়ার পর হরমুজ প্রণালীতে টোল বা মাসুল আদায়ের যে ব্যবস্থা সেটি তারা যৌথভাবে করতে চান। এটি হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্য যে ইরানের, যদিও ইরানে এই ব্যাপারে এখনো কোনো মন্তব্য করেনি, কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের সাথে যৌথ একটি ব্যাপারে টোল আদায় করতে চাচ্ছেন যৌথভাবে, সেই প্রস্তাবটিও তিনি আজকে রেখেছেন। যদিও ইরান এখনো কোনো প্রস্তাব দেয়নি, তবে তিনি বলেছেন যে হরমুজ প্রণালীতে প্রেসিডেন্ট ট্রাম্প আরো বলেছেন যে ইউরেনিয়াম উদ্ধার ও অপসারণে যুক্তরাষ্ট্রের সাথে কাজ করবে ইরান, কিন্তু ইরান এই ব্যাপারে এখনো কোনো মন্তব্য করেনি। আজ সকালে তিনি ট্রুথ সোশ্যাল মিডিয়াতে এক পোস্টে তিনি বলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প যে তিনি দাবিও করেছেন যে দুই দেশ যুদ্ধবিরতি ঘোষণা করার 24 ঘন্টারও কম সময়ের মধ্যে ইরানের মাটির নিচে পুঁতে রাখা সমৃদ্ধ ইউরেনিয়াম উদ্ধার ও অপসারণে ইরান ও যুক্তরাষ্ট্র যৌথভাবে কাজ করবে। প্রেসিডেন্টের সামাজিক যোগাযোগ মাধ্যমে এই পোস্টের যুক্তরাষ্ট্রের পরিকল্পনা ইরান সহযোগিতা করবে কিনা সেই বিষয়ে তারা এখনো কোনো নিশ্চয়তা বা কোনো বিবৃতি দেয়নি। অর্থাৎ প্রেসিডেন্ট একাই একতরফা ভাবে এই প্রস্তাবটি উল্লেখ করেছেন তার সোশ্যাল মিডিয়ায়। ইরান কিন্তু এখন এই ব্যাপারে কোনো মন্তব্য করেনি, তারা কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে প্রেসিডেন্ট বলেছেন যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কাজ ইরানে চলবে না এবং ইরানের সাথে যুক্তরাষ্ট্র যৌথভাবে কাজ করে মাটির গভীরে পুঁতে রাখা সকল পারমাণবিক ধূলি, যেটাকে বলে পারমাণবিক ডাস্ট বলা হয় সেটিকে, এবং যার মধ্যে B2 বোমারু বিমানের ধ্বংসাবশেষ রয়েছে সেগুলি উদ্ধার ও অপসারণ করবে। বর্তমানে এবং বিগত প্রায় সময় জুড়ে অত্যন্ত কঠোর স্যাটেলাইট নজরদারি যেটাকে বলা হয় তার মাধ্যমে এই বিষয়গুলো নিশ্চিত করা হয়েছে যে ইরানের মাটির নিচে অনেক পারমাণবিক ডাস্ট, ধূলিকণা পুঁতে রাখা হয়েছে। বিমানের ধ্বংসাবশেষ থেকেও পুঁতে কোনো যে ধূলি যেতে পারে সেগুলো উদ্ধার করার কাজ ইরান এবং যুক্তরাষ্ট্র যৌথভাবে করবে, কিন্তু ইরান এই ব্যাপারে কোনো মন্তব্য এখনো করেনি। আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করছি সেটি হচ্ছে যে যে ইরান যুদ্ধবিরতি সম্মত হওয়ার কয়েক ঘন্টা পরেই ইরান কিন্তু সৌদি আরবের পূর্ব পশ্চিম পাইপলাইনে হামলা চালিয়েছে এবং রয়টার্সকে এই তথ্য দিয়েছে সংশ্লিষ্ট একাধিক সূত্র। দুই পক্ষের মধ্যে সংঘাত শুরু হওয়ার পর থেকে সৌদি আরবের অপরিশোধিত তেল রপ্তানির একমাত্র এই পথটি তারা হামলা চালিয়েছে ইরান। বুধবার বিকেলে কোনো পূর্ব সতর্কতা ছাড়াই অবশ্য বৈরুতের বেশ কয়েকটি ঘনবসতিপূর্ণ এলাকায় হামলা চালিয়েছে হামলা চালিয়েছে ইসরায়েল এবং ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ইসরায়েলের চলমান যুদ্ধের প্রেক্ষাপটে যুদ্ধবিরতি ঘোষণার মাত্র কয়েক ঘন্টা পরে এই হামলা চালানো হয়। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে অন্তত ৭৯ জন এতে নিহত হয়েছেন এবং ৭,০০০-এর বেশি মানুষ এতে আহত হয়েছেন। প্রেসিডেন্ট ট্রাম্প অবশ্য PBS নিউজ আওয়ারকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন যে লেবাননের সঙ্গে জঙ্গি গোষ্ঠী হিজবুল্লাহ কারণে এই চুক্তি লেবাননকে অন্তর্ভুক্ত করা হয়নি। প্রেসিডেন্ট ট্রাম্পই বলেছেন যে হিজবুল্লাহ লেবাননের সাথে সংযুক্ত থাকায় লেবাননকে এই যুদ্ধবিরতি, ইরানের সাথে যে যুদ্ধবিরতি
চলমান রয়েছে সেটিতে অন্তর্ভুক্ত করা হয়নি। ইসরায়েলের সাম্প্রতিক হামলাগুলো সম্পর্কে জানতে চাওয়া হলে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন এটা সম্পূর্ণ আলাদা একটি বিষয় এবং আলাদা একটি খণ্ডযুদ্ধ তিনি বলেছেন। ইসরায়েল অবশ্য দাবি করেছিল যে ইরান সমর্থিত হিজবুল্লাহর বিরুদ্ধে তাদের চলমান যুদ্ধের ক্ষেত্রে এই চুক্তিটি, অর্থাৎ যে যুদ্ধবিরতি চুক্তি ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে হয়েছে সেটি প্রযোজ্য নয়। কিন্তু মধ্যস্থকারী দেশ পাকিস্তান দাবি করেছে যে চুক্তিটি লেবাননের ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু ইসরায়েল তা অস্বীকার করেছে। আরেকটি বিষয় হচ্ছে যে যুক্তরাষ্ট্রে গৃহ নির্মাণের কথায় আসি। অর্থনীতির একটা অন্যতম বিষয় হচ্ছে গৃহ নির্মাণের খাতটি, এবং সেই খাতের প্রায় ৬০,০০০ মানুষ যারা গৃহ নির্মাণ কর্মসূচিতে কাজ করে আসছেন, তারা তাদের চাকুরি হারিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প আরোপিত ট্যারিফের কারণে। সেটি আজকে অত্যন্ত উল্লেখযোগ্যভাবে বিভিন্ন সংবাদ মাধ্যমে এসেছে, এবং এর ফল পর এই সংবাদটি প্রকাশিত হবার পর ডেমোক্রেট দলের নেতৃবৃন্দ যুক্তি দিচ্ছেন যে নির্মাণ সামগ্রীর ক্রমবর্ধমান ব্যয়ের কারণে গৃহ নির্মাণের অনুমতিপত্র ইস্যু করা এবং নতুন আবাসন প্রকল্পের কাজ শুরু হওয়ার গতি অনেকটাই মন্থর হয়ে গেছে, এবং এমন এক অবস্থায় আবাসন বাজারে ইতিমধ্যে ৪০ লক্ষ বাড়ির সংকট সমগ্র যুক্তরাষ্ট্র জুড়ে বর্তমানে বিদ্যমান রয়েছে। সেক্ষেত্রে প্রেসিডেন্ট ট্রাম্পের আরোপিত শুল্কের কারণে কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি, গৃহ নির্মাণ শিল্প যেটাকে আমরা বলি, সেটি ব্যাপকভাবে বাধাপ্রাপ্ত হচ্ছে, এবং সেখানে ৬০,০০০ মানুষের কর্মসংস্থান নষ্ট হয়েছে। নিউ ইয়র্ক সিটির প্রতি সতর্কবার্তা জারি করেছে জেপি মর্গান, পৃথিবীর সবচেয়ে বড় ব্যাংক যেটি। জেপি মর্গান চেইজের প্রধান নির্বাহী, একসময় নিউ ইয়র্কের বাসিন্দা আর সিইও, যিনি জেবি ডায়মন্ড, তিনি আজকে একটা সতর্কবার্তা উচ্চারণ করে বলেছেন যে নিউ ইয়র্কের মতো উচ্চ ট্যাক্স অর্থাৎ উচ্চ করের শহর, সিটি যেগুলো আছে যুক্তরাষ্ট্রে, তাদের ব্যবসা প্রতিষ্ঠান এবং কর্মীদের হারানোর একটি ঝুঁকি সৃষ্টি হয়েছে এই অতিরিক্ত ট্যাক্স আরোপ করার এই সম্ভাবনার কারণে। জেমি ডেমন আরো বলেছেন যে তার নিজের প্রতিষ্ঠান যেটি চেইজ ম্যানহাটন, আমরা বলেছি একটু আগে, জেপি মর্গান চেইজ ম্যানহাটন, তিনি নিউ ইয়র্ক সিটিতে কর্মী সংখ্যা জেপি মর্গানে কমিয়ে দিয়েছে এই কারণে, এবং অন্যান্য স্টেটগুলিতেও তাদের কার্যক্রম বৃদ্ধি করা হচ্ছে। নিউ ইয়র্কে কমিয়ে অন্য স্টেটে বৃদ্ধি করা হচ্ছে, কারণ নিউ ইয়র্কের জীবনযাত্রার অত্যধিক ব্যয় এবং করের যে বোঝা এবং ক্রমবর্ধমান করের বোঝা আরোপের যে হুমকিটি অব্যাহত রয়েছে নিউ ইয়র্ক সিটির বাজেট রিডিউস করার ক্ষেত্রে, বাজেটের যে যে ধাক্কা সেটি সামলানোর ক্ষেত্রে, সেই বিষয়ে এই মন্তব্যটি করেছেন জেপি মর্গান চেজের প্রধান নির্বাহী জেপি ডায়মন্ড। তিনি আরো সতর্ক করে দিয়ে বলেছেন যে ক্রমবর্ধমান ব্যয় অর্থাৎ জীবনযাত্রার ব্যয় এবং সরকারি বিধি নিষেধগুলোর কোম্পানি এবং কর্মীদেরকে এই শহর নিউ ইয়র্ক সিটি ছেড়ে যাওয়ার ব্যাপারে অনেকটা বাধ্য করতে শুরু করেছে। অতীতের সময়গুলোর কথা মনে করে দিয়ে যখন বড় বড় বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো নিউ ইয়র্ক ছেড়ে অন্যত্র চলে গিয়েছিল অতীতে কর বৃদ্ধির কারণে, সেই বিষয়টি তিনি আবার সামনে তুলে এসেছেন। এবং নিউ ইয়র্ক সিটিতে হোমলেস অর্থাৎ গৃহহীনতার যে সমস্যা, সেটি শিক্ষার্থীদের ক্ষেত্রে ব্যাপকভাবে নেতিবাচক প্রভাব ফেলতে শুরু করেছে, এবং অলাভজনক সংস্থা হিসাবে প্রতিষ্ঠিত অ্যাডভোকেটস ফর চিলড্রেন অফ নিউ ইয়র্ক নামে একটি সংগঠন এই একটি গবেষণা চালিয়েছে সম্প্রতি, এবং সেই গবেষণায় তারা দেখিয়েছে যে ১,৫০,০০০-এরও বেশি শিক্ষার্থীর পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করা হয়েছে, এবং যার মধ্যে তারা দেখেছে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে গৃহহীন অবস্থায় দিন কাটিয়েছে এই ১,৫০,০০০ শিক্ষার্থী শুধু নিউ ইয়র্ক সিটিতে। এবং হোমলেস সেন্টার অর্থাৎ আশ্রয় কেন্দ্রগুলিতে বসবাসরত শিক্ষার্থীদের মধ্যে যারা হোমলেস সেন্টারগুলিতে ছিল, আশ্রয় কেন্দ্রের সিটির, তার মধ্যে ৬৩% ছিল দীর্ঘস্থায়ীভাবে স্কুলে অনুপস্থিত, অর্থাৎ তারা নিয়মিত ক্লাসে উপস্থিত থাকতো না, এবং তা প্রতি ১০ জন ১০ দিনের স্কুল দিবসের মধ্যে একদিন তারা অনুপস্থিত ছিল। এবং এই কথাটি বলেছেন অ্যাডভোকেট ফর চিলড্রেনের যিনি দায়িত্ব পালন করছেন প্রধান নির্বাহী হিসেবে জেনিফার গ্রিন পল। তবে প্রতিবেদনে আরো দেখা গেছে যে ক্লাস কামাই করার বিষয়টি শিক্ষার্থীদের শেখার ক্ষেত্রে নানাবিধ সমস্যার সৃষ্টি করছে।
এরপরে আসি নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি তার দায়িত্ব গ্রহণের ১০০তম দিনে দ্বার প্রান্তে এসে পৌঁছেছেন এবং একটি নতুন জনমত জরিপ অনুযায়ী তার এই ১০০ দিনের কর্মসূচি ১০০ দিন অতিবাহিত হওয়ার প্রাক্কালে এই এই জরিপটি করা হয়েছে। তাতে দেখা যাচ্ছে অর্ধেক নিউ ইয়র্কবাসী, প্রায় অর্ধেক ৪৮% স্পষ্টভাবে যদি বলা যায়, তার কাজকর্মে সন্তুষ্টি প্রকাশ করেছেন। আর এবং মাত্র ৪৮%। তবে মেয়র যে প্রস্তাবটি দিয়েছিলেন, বা প্রস্তাবনাটি রেখেছিলেন তার নির্বাচনী প্রচারণার অংশ হিসাবে, যে নিউ ইয়র্ক সিটিতে বিনামূল্যে বাস সেবা, সাবওয়ে সেবা দিবেন, সেটি আর সম্ভব হচ্ছে না অন্তত ১ বছরের জন্য। এবং যে সিটি এবং স্টেটের যে বাজেট, সেই বাজেট পরিকল্পনায় এই ফ্রি বাস কিংবা ফ্রি সাবওয়ে টিকিট দেওয়ার কোনো বিধান রাখা হয়নি। এবং তিনি মেয়র মামদানি অবশ্য শেষমেশ স্বীকার করে নিয়েছেন যে এই বছর তিনি তার বিনামূল্যে বাস সেবা প্রদানের প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে পারছেন না। আমি একটু আগেই বলেছি, স্টেট এবং সিটি বাজেটে এই ব্যাপারে কোনো উল্লেখই নেই। তবে মামদানি জোরালো প্রচার চালিয়েছেন নির্বাচনের সময় স্টেট এবং সিটি উভয় বাজেট প্রস্তাবনাতে সেটি বাদ পড়ার কারণে তার পক্ষে সেটি আর বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না। আপাতত এখানে শেষ করি, আবার আপনাদের সাথে কথা হবে। আপনারা সবাই ভালো থাকুন। ধন্যবাদ নাজমুল হাসান, আপনি আমাদের সঙ্গেই থাকুন, কারণ আমাদের টাইম টেলিভিশনের সিইও জনাব আবু তাহের পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন। আমি অনুষ্ঠানের শুরুতেই বলেছি আমি সহযোগী হিসেবে কাজ করব। দর্শক, আমি এই অনুষ্ঠানে যারা যারা অংশগ্রহণ করবেন অনলাইনে তাদের বিষয়ে একটু বলতে চাই যে প্রফেসর ডক্টর গোলাম মাতবর, আনিতা দে ফরমার নাসা পার্টনারশিপ ম্যানেজার এবং ইব্রাহিম চৌধুরী খরকুন সবাই অংশগ্রহণ করবেন এবং আমাদের সম্মানিত টাইম টেলিভিশনের সিইও জনাব আবু তাহের আপনাদের সাথে আছেন এবং উনি অনুষ্ঠানটি পুরোটা এখন নিজের হাতে নিয়ে নেবেন। একটু আনমিউট করবেন প্লিজ। জনাব আবু তাহের, আপনার কথা শোনা যাচ্ছে না, আপনি একটু আনমিউট করেন। নাজমুল হাসান, আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? এখন সবাই শুনতে পাচ্ছে আশা করছি। তো নাজমুল হাসান এবং অন্য যারা আছেন, আপনাদের সবার থাকা অবস্থায় একটা বিষয় আলোচনা করতে চাই। আপনি জানেন, আমরা যে 2 বছরের বিষয়ে আলোচনা করি, তাহলে দেখতে পাই যে বাংলাদেশি অলমোস্ট, আমার কাছে মনে হয় যে বিপুল সংখ্যক বাংলাদেশি তরুণ, বিশেষ করে এবং তরুণীর মধ্যে আছে, এদের রহস্যজনক মৃত্যু হয়েছে। ইনক্লুডিং ইয়েস্টারডে একজন 29 বছর বয়সী তরুণের মৃত্যু হয়েছে। এবং এই বিষয়টি এমনভাবে হচ্ছে, এটা দিনে দিনে আপনি অগণিত তরুণ তরুণী কিন্তু মারা গেছে আমাদের, প্রচুর, যেটা আমার কাছে খুব বিস্ময়কর লাগে। এবং এটা নিয়ে কেউই খুব একটা স্পষ্ট মুখ খুলছেন না। সব যেন একটা দামাচাপা দেওয়ার মধ্যে আমরা রয়ে গেছি, রাইট? এবং এই যে এর কারণে কিন্তু আসল কি প্রবলেম হচ্ছে, যারা গার্ডিয়ান যারা আছেন তাদের কি ভূমিকা পালন করা উচিত বা কোনো ধরনের সতর্কতা প্রয়োজন কিনা, এই বিষয়টি নিয়ে আলোচনা। কথা কেটে যাচ্ছে তাহের, আপনার কথা পুরো শোনা যাচ্ছে না, কেটে যাচ্ছে। আমার কথা কি এখন শোনা যাচ্ছে? এখন শোনা যাচ্ছে। আমরা শুনতে পারতেছি, হ্যাঁ। যে আমি বলছিলাম যেটা, যে গত 2 বছরে আমাদের করোনা পরবর্তী সময়ে আমাদের বাংলাদেশি কমিউনিটির অনেক বিপুল সংখ্যক তরুণ এবং তরুণী অনেকেই রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেছে। এদের বয়স কারো 20 বছর, 22 বছর থেকে আরম্ভ করে এই 31, 32 এই বয়সের। এবং দেখা যায় যে এখন পর্যন্ত কেউই আপনার এই বিষয় নিয়ে, যে এদের এই যে রহস্যজনক মৃত্যু, কেউ কোনো সময় বলা হচ্ছে হার্ট অ্যাটাকে মারা গেছে, কেউ বলছে যে হঠাৎ করে লাশ পাওয়া গেছে, এরকম একটা অবস্থার মধ্যে। কিন্তু কোনো সময়ই এদের কি হয়েছিল, মানে আসল কারণটা কি, এই বিষয় নিয়ে কেউ কথা বলছেন। যার কারণে আসলে আমরা যারা অভিভাবক আছি বা যারা অভিভাবক আছেন, তারা তাদের সন্তান সন্ততি নিয়ে অনেক ভাবনায় আছেন এবং তারা বুঝতে পারছেন না যে কি ধরনের ডিরেকশন দেওয়া উচিত। এই বিষয় নিয়ে একটু আমরা আলোচনা করতে চাই। হোয়াট ইজ ইউর অপিনিয়ন? কাকে বলছেন, আমাকে? যে আপনাকে বলছি, রাইট? ও আচ্ছা, থ্যাংক ইউ। আসলে বিষয়টা খুব উদ্বেগের এবং খুব ভয়েরও ব্যাপার আমি মনে করি। কারণ যেমন ধরেন, সর্বশেষ যে মৃত্যুটির আমরা অত্যন্ত সমগ্র যুক্তরাষ্ট্রব্যাপী আলোচিত হচ্ছে, লস অ্যাঞ্জেলেসে সাকিব আলীর মৃত্যুটি। 29 বছর বয়সে একজন তরুণকে তার মৃত অবস্থায় পুলিশ পেয়েছে তার বাড়িতে। তার মৃত্যুর কারণটি অবশ্যই এখনো আনুষ্ঠানিকভাবে জানা যায়নি।
তবে ধারণা করা হচ্ছে তিনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন। কিন্তু বিষয়টা সেইখানে, যদি হৃদযন্ত্রের ক্রিয়া এত অল্প বয়সে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যাওয়ার বিষয়টি ডেফিনেটলি বা উদ্বেগের বিষয়। আরেকটি বিষয় যেটি, সেটি হচ্ছে যে 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 আপনি যে মৃত্যুগুলির কথা সাম্প্রতিককালে গত 1 বছরও আমরা যদি হিসাবটা ধরি, 1 বছর কিংবা 2 বছর, তাতে দেখা যাবে শুধু একটি কারণ নয়, নানাবিধ কারণে মৃত্যুবরণ করেছেন অনেকে। আরেকটি বিষয় যেটি আমাদের কমিউনিটিতে, মাদকাসক্তির ব্যাপারটি আমরা অনেকে বাবা মাই বলতে চাচ্ছেন না, বলেন না। আমাদের সমাজ নিয়ে যারা চিন্তা ভাবনা করেন, কমিউনিটি অর্গানাইজেশনের সাথে থাকেন, তারাও বলতে চান না। তাদের অনেকের সন্তান মাদকাসক্ত, এবং মাদকাসক্ত অবস্থায় তারা মৃত্যুবরণ করেছেন। বাবা মারা সামাজিক লজ্জার কারণে কিংবা সামাজিক নেতিবাচক একটা ভূমিকার সৃষ্টি হতে পারে, নেতিবাচক আবহাওয়ার সৃষ্টি হতে পারে, সেই কারণে তারা সেই জিনিসটা অনেক সময় লুকিয়ে রাখেন। কিন্তু বিষয়টা যেটি আমি মনে করি যে এই মাদকাসক্তের ব্যাপারটা আমাদের কমিউনিটিতে এই মুহূর্তে সিরিয়াসলি গ্রহণ করা উচিত। আমি একজন সন্তানের বাবা হিসাবে, আমরা যারা এই অনুষ্ঠানে আছি আমরা সবাই সন্তানের বাবা, অনেকেই তাদের এই বিষয়টি নিয়ে ভাবনা চিন্তা করা প্রয়োজন। কারণ এটা একটি সামাজিক সমস্যা, এটি আমাদের তরুণদের একার সমস্যা নয়। আমরা তরুণরা যখন আমরা তার তরুণদের স্কুলে পাঠাই, বিভিন্ন কর্মকাণ্ডে পাঠাই, আমাদের পক্ষে এক্সকিউজ মি, সবসময় তাদেরকে পর্যবেক্ষণে রাখা সম্ভব হয় না। কিন্তু তারা কাদের সাথে মিশছে, কাদের সাথে চলাফেরা করছে, কাদের সাথে সময় কাটাচ্ছে, এই বিষয়গুলোর একটি খবর আমাদের সার্বিকভাবে গ্রহণ করা উচিত। আমাদের দায়িত্বের ভিতরে যেটি পড়ে, সেটি এককভাবে কোনো বাবা মার পক্ষে সম্ভব না তার মাদকাসক্ত সন্তানকে সেখান থেকে ফিরিয়ে আনা। এটাতে একটা সামাজিক উদ্যোগ দরকার, এটাতে একটা কমিউনিটি ইভেন্ট উদ্যোগ দরকার। সেই জিনিসটি আমাদের কমিউনিটিতে মিসিং। এই জন্য একজন বাবা মা নীরবে সহ্য করে যান তার বেদনাটি, তার পেইনটি, কিন্তু তিনি সামাজিক আবহের কারণে, অবস্থার কারণে সেটি প্রকাশ্য করতে পারেন না। অতীতে আমি দেখেছি অনেক বাবা মাকে আমি দেখেছি, তারা নীরবে কেঁদেছেন, নীরবে কান্দেন এখনো, কিন্তু সামাজিকভাবে কিংবা এটার যে একটি বড় পরিসরে একটা সামগ্রিকভাবে তারা সহযোগিতা, সেবা, চিকিৎসা কিংবা এক ধরনের ইতিবাচক পরিবেশ সৃষ্টির যে সুযোগ, সেটি তারা পান না। এটি আমাদের এখন এই মুহূর্তে ভাবনা চিন্তা করা দরকার। আরেকটি বিষয় হচ্ছে যে এটি একটি কালেকটিভ রেসপন্সিবিলিটি হওয়া উচিত। এটা কোনো ইন্ডিভিজুয়াল রেসপন্সিবিলিটি না হয়ে একটি কালেকটিভ রেসপন্সিবিলিটি হওয়া উচিত, সকলের সম্মিলিত। আমার সন্তান ভালো আছে, আমি আরেকজনের সন্তানের দিকে তাকাবো না, তার অন্য ধরনের ব্যবহারকে উপলব্ধি করার পরও, লক্ষ্য করার পরও আমি এই বিষয়ে কোনো ভূমিকা রাখবো না, কারণ আমার সন্তান তো ভালো আছে। এই নীতিটাও বোধহয় সঠিক না। আমরা সামগ্রিকভাবে বিষয়টি দেখাশোনা, দেখভাল করা উচিত। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ইব্রাহিম চৌধুরী খোকন, একটু আপনার কথা শুনি। শুনেন, আমি এই যে নাজমুল হাসান ভাই বললো, মোটামুটি মূল বিষয়গুলো চলে আসছে। এই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে আমার গত বছরে আমার একটা পরিবারের সাথে সম্পর্ক নষ্ট হয়ে গেছে। বাংলাদেশের একটা প্রভাবশালী পরিবার, তাদের একজন সন্তান মারা যান। তো ওনারা বলতেছেন আপনি লিখে দেন হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়। আমি বললাম, মরার আগে হৃদযন্ত্রের ক্রিয়া সবারই বন্ধ হয়, এটা কোনো কারণ হইতে পারে না। মানে এটা কারণ আমি যেটা পাইছি ডাক্তারের কাছ থেকে সেটাই দিব, যে মানসিক অস্থিরতার কারণে মৃত্যু হয়েছে, বা এটা আমি যুদ্ধ আভাস পাইছি। কিন্তু এটা আমি এই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গেছে এটা না লেখার কারণে বাংলাদেশ থেকে ওই পরিবারটা আমার সাথে সম্পর্কটা পর্যন্ত নষ্ট করে। এই যে নাজমুল ভাইয়ের কথা যেটা বেরিয়ে আসছে, আমরা কিছু সোশ্যাল তাবুর মধ্যে বড় হই। এই সোশ্যাল তাবুতে আমার ছেলে মেয়ে মাদকাসক্ত হয়েছে, এটা 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 প্রকাশ করলে আমি মনে করি এটা আমার জন্য খুব বেশির কারবার। আমার ছেলে মেয়ে বিষণ্ণতা ভুগতেছে, এইটাও। তারপরে আমাদের এই পশ্চিমা সমাজে বড় হওয়া, তাদের সেক্সুয়াল ওরিয়েন্টেশন, তাদের একটা বয়সন্ধিকালের সমস্যা, এগুলো নানান ভাবে আপনি একভাবে ব্যাখ্যা করেন, আপনার সংস্কৃতি একভাবে ব্যাখ্যা করে, কিন্তু এই পশ্চিমা সমাজ আরেকটা ব্যাখ্যা করে। আপনার মনে রাখতে হবে, আমরা আমাদের ছেলে মেয়েদের এই পশ্চিমা সমাজে বড় করতেছি। তো এখানের যত ধরনের মানে সম্ভাবনা আছে, বিপদ আপদ সেগুলোও আছে, এগুলাকে ধারণ করেই কিন্তু এটার অনেক সময় আমরা পারিবারিক ভাবে এই সমস্ত কনফ্লিক্টেও পড়ি। এবং আমি মনে করি যে মানে ধরেন একজন বাংলাদেশি একটা পরিবারে একজন ছেলে সে গে লেসবিয়ান হচ্ছে, বা একটা মেয়ে ওই দিকে যাচ্ছে, এই পরিবার দরকার মানে সে নিজে আত্মহত্যা করবে, ওখানে যাবে না। কিন্তু পশ্চিমা সমাজে ওই ছেলের জন্য মানে বা ওই মেয়ের জন্য বা ওই পরিবারের জন্য আমাদের সমাজ কি মুক্ত, আমাদের সোসাইটি কি মুক্ত, আমাদের কমিউনিটি কি মুক্ত?
মানে এটা মুক্ত হতে পারে না। তো আমাদের এইসব নানান বিষয়ে কাজ করার অনেক কিছু আছে। আমরা বিদেশে যদি মানে এই সমস্ত পরিবারগুলো বিচ্ছিন্ন ভাবে সবাই, এবং সবাই কারোর সাথে দেখা হইলে আপনি দেখবেন যে উনার ছেলে উনার মেয়ে কতটা ভালো এইটাই প্রকাশ করতেছে। আরে বাবা, এই ভালো টালো তোমার ছেলে ভালো না মেয়ে ভালো এটা প্রকাশ করার আগে তোমার ছেলে মেয়ে মানে কতটা মানুষ হচ্ছে, কতটা মানবিক হচ্ছে, তুমি আর কতজনের সাথে সম্পর্ক রাখতেছো তুমি এইটা বলো। আপনি যার সাথে দেখা করবেন আমার ছেলে একজন এই এনওয়াইইউ তে যায়, আরেকজন হার্ভার্ডে যায়, আরে বাবা যেটা ওই গুন্ডা সন্ডা হয় এটাও তো আমার দরকার, আমার তো কমিউনিটিতে প্লাম্বারও দরকার, ইলেকট্রিশিয়ানও দরকার। সো টক অ্যাবাউট এজ এ হিউম্যান বিং। এটা মানে আপনার সন্তানের সাফল্যটা আপনার না, এটা সন্তানের সাফল্য। কিন্তু আমাদের এইসব করতে করতে আমাদের যেহেতু আমরা একটা মানে এমন একটা পশ্চাৎপদ সমাজ থেকে এসেছি যেখানে আমি মনে করি আমার জীবনের সব ব্যর্থতাটা মানে আমার ছেলের বা আমার মেয়ের বা আমার সন্তানকে গ্লোরিফাই করে আমি অনেকটা মানে দেখে নেব। এই জন্য আমরা অনেকটা একটা ফেক জীবন যাপনও করি, আমরা ফেক বলি ভালো আছি। আমাদের সমাজ চিহ্নিত করতে হবে। আমাদের খুব স্বাভাবিকভাবে আমাদের এখানে মানে এই নিউ ইয়র্কে প্রতি 10 জনের মধ্যে 6 জন গাঁজা খায়। এখন এই গাঁজা খাইতে খাইতে সে নেশাখোর হয়ে গেছে। এটা এই নিউ ইয়র্কে যখন আমি থাকি আমার ছেলেও ওই গাঁজাখোর হইতে পারে, আমার মেয়েও ওই গাঁজা খাইতে পারে, কিন্তু এটা যদি আমি লুকাইয়া রাখি এটাকে আমাকে অ্যাপ্রোচ করতে হবে। ও কেমনে অ্যাপ্রোচ? অনেক সময় যদি পারিবারিক বন্ধনটা দৃঢ় থাকে, সে তার কাজিনদের সাথে থাকবে, সে কয়েকটা পরিবারের সাথে থাকবে। যখনই মানুষ দলবদ্ধ হয়ে থাকবে তখনই সে সে যদি অন্যায় করতে যায় আরেকজন তাকে আটকাবে, তার একটা কাজিন বলবে অথবা তার মাধ্যমে আপনি খবরটা পাবেন, ওটা অ্যাপ্রোচ করতে পারবে। কিন্তু আমরা দেখেন আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক বাদ দিয়ে দিছি। অনেকেই আপনার কিছু টাকা পয়সা হয়েছে, উনি ইন্ডিভিজুয়াল জীবন, আমি এখন আমি বাঙালি এলাকায় থাকি না, বাঙালিদের সাথে মিশি না, কিন্তু এই না মিশলে আপনি আপনার যে কমিউনিটি, আপনার যে মানুষের মধ্যে সমাজের মধ্যে বড় হওয়ার যে ফিলিংটা, এটা তো আপনি আবার প্রজন্মকে দিচ্ছেন না। এই সমস্ত কারণে অনেকগুলো ঘটনা ঘটছে এবং তাহের এটা নিয়ে আমাদের আরো বিস্তারিত আলাপ করতে হবে। আমাদের কমিউনিটি নেতারা এই যে খালি পিকনিক আর ইফতার পার্টি আর দুয়ার দরখাস্ত রহিল আর মানে জানাজায় যোগদান করবেন এইসবের আহ্বান জানিয়ে উই শুড ওয়ার্ক, এবং আমরা কিছু এইসব বিষয়ে কার্যকর কিছু পদক্ষেপ নিতে হবে। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। দর্শক, আমাদের সাথে যুক্ত হয়েছেন আনিতা দে, যিনি নাসা আপনার পার্টনারশিপের ম্যানেজার ছিলেন, ফরওয়ার্ড ম্যানেজার। আনিতা, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা কি আপনাকে আনিতা দে ডাকবো না অনিতা দে ডাকবো? অনিতা। অনিতা দে ডাকবো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ফর কারেকশন করার জন্য। আপনার সাথে আমরা আসছি একটু আরেকটা স্যাড স্টোরি আছে, একটু জেনে নিই আমরা। আমাদের সাথে একজন কলিগ আছেন, এরপরে আপনার সাথে ডিটেইলস আলোচনা করবো। আমাদের সাথে ঠিক আছে। প্রফেসর গুলাম মাতবর আছেন। উনি নিউ জার্সির একটা ইউনিভার্সিটির টিচার। সো ওনার সাথে আমরা কথা বলবো। আচ্ছা গুলাম মাহবুবুর রশিদ, আপনার কাছে যাই যে আজকে 3 জন বাংলাদেশির জানাজা হয়েছে। ওনারা গতকালকে মারা গেছিলেন, বাবা, ছেলে এবং তার একজন বন্ধু। এরা মারা গেছেন আপনার আলবেনি যাওয়ার পথে, এবং যে বন্ধু মারা গেছে সে বন্ধুর মাত্র কয়েকদিন আগে বিয়েও করেছে, সে বাংলাদেশ থেকে এসেছে। তো আজকে জানাজা হয়েছে, একটু খবরটা জানি তো কি হয়েছিল। আজকে বাদ জোহর বাইতুল আমান ইসলামিক সেন্টারে জানাজা অনুষ্ঠিত হয়েছে এবং জানাজার পরে নিউ জার্সির মালব্রোতে দাফন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলে তারা জানিয়েছে। মূলত এখানে গাড়িতে তাদের পরিবারে ছিল, মানে রুবেল যে গাড়ি চালাচ্ছে সেও বয়সে তরুণ, তার পিতা হিরামন, বন্ধু ফাহিম, বোন, তারপরে বোন ছিল ফাতেমা, ভাগ্নি ছিল। তারা পারিবারিক মূলত বাফলোতে একটা গেট টুগেদার অনুষ্ঠানের আগের দিনে ওর ছোট ভাই গেছে, ওই সোমবারে রুবেল এবং তার ফ্যামিলি গেছে একটা গেট টুগেদার অনুষ্ঠানের জন্য। মূলত এটা আপনারা আগেই জেনেছেন, সড়ক বিভাজন অতিক্রম করে গাড়িটি মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের মধ্যে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। বিশেষ করে গত সপ্তাহে নিশাত জান্নাতের পর এইবার 3 জন বাংলাদেশি সড়ক দুর্ঘটনায় মৃত্যু। এটা অনেকে বলছে নিউ ইয়র্কের মধ্যে এইভাবে সড়ক দুর্ঘটনায় এক সপ্তাহে এত মানুষের মৃত্যু তারা দেখেনি, বিশেষ করে বাঙালি কমিউনিটিতে। এখানে যে রুবেল, যিনি ওনার পরিবার থেকে জানানো হয়েছে 6 মাস আগে ওনার বিয়ে হয়েছে, অনুষ্ঠান হয়েছে ঢাকায়, এবং সেখান থেকে ওনার ওয়াইফ ইতালিতে আসে এবং ইতালি থেকে ওরা যুক্তরাষ্ট্রে আমেরিকা আসার প্রক্রিয়া ছিল। পাশাপাশি ফাইমেরও 1.5 বছর আগে বিয়ে হয়েছে এবং তার পরিবারও তার স্ত্রীও আমেরিকা আসার প্রক্রিয়া আছে। কিন্তু বিশেষ করে আমেরিকা যে ইমিগ্রেশনের যে নিষেধাজ্ঞা সেখানের মধ্যে বাংলাদেশও আছে, সেই প্রক্রিয়ার কারণে তারা আসতে পারতেছেন না। এবং পাশাপাশি
এখানে আরো কয়েকজন মানুষের সাথে আলাপ হয়েছে, তারা বলছে বিশেষ করে হাইওয়ের মধ্যে স্পিড লিমিট থাকে, সেই লিমিটটা যেন ক্রস না করে। আর হাইওয়ের মধ্যে যে অচেনা সড়ক, সেই সড়কের বিভিন্ন কর্নারে অনেক কিছু অচেনা, সেই জন্য হাইওয়েতে সবাইকে সাবধানে গাড়ি চালানোর কথা বলছে। তার ভাই, অনেক ধন্যবাদ। আমরা আশা করি আর সবাই। একটা বিষয় তাহের আমি একটু অ্যাড করি, জি সেটা হচ্ছে যে ইদানিং আমি অনেকেই লক্ষ্য করছি, অনেকে জানেন, অনেকে স্বীকার করবেন করবেন না, গাড়ি চালানোর সময় তারা যখন স্পিডে থাকেন তারা ফোন রিসিভ করেন কিংবা টেক্সট করেন কিংবা ট্যাক্স রিসিভ করেন। সেটা আপনার গাড়ি যখন 50 থেকে 60 মাইল ব্যাগে থাকে গাড়িতে, হাইওয়েতে, তখন জি যদি আপনি 1 সেকেন্ডের জন্য একটু গাড়ির উপর থেকে নিজেকে সরিয়ে নেন, গাড়ির ডিস্টেন্স সরিয়ে নেন, সেখানে অ্যাক্সিডেন্ট ঘটতেই পারে। এবং খুব ক্লোজ ডিস্টেন্সে থাকা অবস্থায় আপনি যখন 2 লেন হাইওয়ে, যেটা ইন্টারস্টেট গুলো সাধারণত কয়েক লেন হয়, কিন্তু স্টেট হাইওয়ে গুলো সাধারণত 2 লেনের হয়, যেগুলি রাউট বলা হয়। তো সেগুলিতে আপনি লক্ষ্য করবেন যে মাঝখানে যে ডিভাইডারটি আছে সেটি কিন্তু অত শক্ত ডিভাইডার না, অতএব সেটা কোনো ব্যারিকেডও না, ব্লকও না। অতএব স্টেট রুটে যখন আপনি গাড়ি চালাবেন এবং তখন যদি আপনি 1 সেকেন্ডের জন্য মনোযোগ হারিয়ে ফেলেন, তখন কিন্তু দুর্ঘটনা ঘটতেই পারে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের সাথে অনিতা দেন, প্রফেসর গোলাম মাতবর আছেন। অনিতা দেন, আপনার কাছে আসছি, আমাকে কয়েকটা মিনিট সময় দেন। আমি প্রফেসর গোলাম মাতবরের সাথে একটু কারেন্ট একটি বিষয় জেনে নেই। প্রফেসর গোলাম মাতবর, আপনাকে অভিনন্দন, শুভেচ্ছা আমাদের সাথে সময় দেওয়ার জন্য। আপনি জানেন যে গতকালকে যে সিজ ফায়ার এগ্রিমেন্ট যেটা হয়েছে ইরানের সাথে, এটা তো অনেক ধরনের কথা হচ্ছে আজকে। এর মধ্যে আছে যে আপনার যে সিজ ফায়ার, যেটা এই সিজ ফায়ার ইরান কি মানবে? লেবাননে আক্রমণ হয়েছে এবং হ্যাঙ্গিং আবার আজকে একটি পত্রিকা যে আপনার আমি হেডলাইন পড়ি, তাহলে হচ্ছে কোয়েশ্চনস হ্যাঙ্গিং ওভার ট্রাম্পস সিজফায়ার উইথ ইরান। এর মধ্যে আসে যে 4টা প্রশ্ন আছে এর মধ্যে, যে আপনার ইরান কি আপনার হরমুজ প্রণালী ওপেন করবে কিনা, তারপরে ইরানি রেভলিউশনারি আর্মি গার্ড যারা আছে এরা এটা মানবে কিনা, নিউক্লিয়ার প্রোগ্রামের ফিউচার কি হবে, এই বিষয়গুলো আছে এর মধ্যে। লেবাননে হামলা যখন চলছে, এই হামলাকে ইরান কিভাবে এটাকে রিয়েক্ট করবে, এই বিষয়গুলো নিয়ে এক ধরনের কনফিউশনের সৃষ্টি হয়েছে। হোয়াট ডু ইউ থিঙ্ক, আপনি কি মনে করেন? আহ, ধন্যবাদ তাহের ভাই। আসলে তার আগে আমি বোধহয় যেহেতু আপনার প্রোগ্রাম অ্যাটেন্ড করেছি আমি আগের থেকেই, জি আপনি এমন কতগুলো বিষয় আলোচনা করেছেন যেগুলো হচ্ছে আমার লাইভলিহুডের বিষয়। জি আপনি দেখুন, আমি প্রফেসর অ্যান্ড ডিন স্কুল অফ সোশ্যাল ওয়ার্ক মাউথ ওকে ইউনিভার্সিটি। সোশ্যাল ওয়ার্ক, ও আমি সোশ্যাল ওকে, তাইলে আপনি সায়েন্টিস্ট। তো আপনি যে প্রশ্নগুলো করেছেন জি জি কমিউনিটির আমাদের যে যে মারা যাচ্ছে এগুলো, আমি বোধহয় কিছু একটা না বলে পারছি না আর কি। প্লিজ গো আসলে হেড। দেখুন, উই আর ইন এ ডুয়াল আইডেন্টিটি ক্রাইসিস ইন দিস কান্ট্রি। এবং দেখুন, এটা আগে যারা ইটালিয়ান আসছে, গ্রিক আসছে, বা অন্যান্য কান্ট্রি থেকে দেশে যারা আসছে, জার্মান আসছে, they all went through this kind of, what the issues that you are bringing in. আমরা এখানে কিন্তু দেখুন, এখানে ইন্ডিভিজুয়ালিস্টিক সোসাইটি, একজন কালেকটিভ অ্যাপ্রোচের কথা বলছে। আমি জানি না হাউ ফাংশনাল ইজ দ্যাট কালেকটিভ অ্যাপ্রোচ। আসলে এটা এখন যেটা সমস্যাটা হচ্ছে, আমাদের আমাদের একটা জিনিস, যেটা আমরা কিন্তু কোনো প্রবলেম হলে কিন্তু সেটা অ্যাড্রেস করার জন্য যাই না, উই ডোন্ট গো ফর রিজলভ, বিকজ আমাদের একজন কলিগ বলছে স্টিগমা। এই স্টিগমার জন্যই কিন্তু আমরা উই আর অলসো পেইং দ্য বিগ প্রাইস। এবং এখানে আর আমি যেটা বলবো, যে কেন মারা যাচ্ছে, হার্ট অ্যাটাকের কথা বলা হচ্ছে বা বিভিন্ন, এটা কিন্তু কমন প্যাটার্ন কিন্তু আমরা কোনো কিছু পাচ্ছি না। তো এটা আমার কাছে এখন যেটা মনে হয়, যে এদেশের কিন্তু ইউ কেম হিয়ার, ইউ ডেস্টিন টু বি হিয়ার ইন দিস কান্ট্রি, eventually you are going to be like, the what actually the American, it's happening. Think about the divorce rate also on the increase in our community as well. So these things you cannot, আপনি একটা বইয়ে কিন্তু এগুলো সবগুলো অ্যাড্রেস করেছে, দ্য ক্ল্যাশ অফ সিভিলাইজেশন, স্যাম হান্টিংটনের বইটা আপনি দেখবেন, হি হ্যাজ অ্যাড্রেসড ইজ ভেরি নাইসলি। ওকে, এখন আপনার পয়েন্টে আসি, যে এটা আর কি। তো আসলে এটা আমার মনে কোনো রিসার্চ স্যার আমাদের বোধহয় অনুমান করাটা ঠিক হবে না। সুন্দরভাবেই বলছেন নাজমুল হাসান, যে আমাদের উই নিড টু অ্যাকচুয়ালি অবজার্ভ ইট, যেটা আপনিও বলছেন, এটা নিয়ে আমাদের গবেষণা করেছি, হোয়াট আর দ্য কমন প্যাটার্নস, দেন উই ক্যান অ্যাড্রেস দ্য ইস্যুস। বাট অনলি থিং আই ওয়ান্ট টু সে দ্যাট উই আর লিভিং ইন এ ডুয়াল আইডেন্টিটি ক্রাইসিস হিয়ার। আমরা এক্সপেকটেশন ফ্যামিলি একটা চাই, আমাদের রিলিজিয়ান একটা ব্যাপার আছে,
আলটিমেটলি কিন্তু আমাদের ছেলেমেয়েরা কিন্তু এই পরিবেশে বড় হচ্ছে, এই পরিবেশে গ্রো আপ হচ্ছে, এই পরিবেশে কিন্তু পিয়ার প্রেশার তাদের উপর জঘন্যভাবে আছে। এই যে মাদকাসক্তি যেগুলো বলছেন, এগুলো কিন্তু আপনার এই আনএভয়েডেবল, আপনি আমরা কোনো মতেই কিন্তু অ্যাভয়েড করতে পারছি না। আর আপনি 18 হয়ে গেলে কিন্তু আপনার কোনো কন্ট্রোল নাই, যে ছেলে বা মেয়ে সে কিন্তু তার মতে এখন সেখানে পিয়ার প্রেশার একটা বিরাট ব্যাপার, তাদের যাদের সাথে উঠা বসা করে। সো অল দোজ থিং আই থিঙ্ক need to be researched. Then we, যদি আমরা কমন প্যাটার্ন পাই, then I think we can targeted with we can actually address it. আচ্ছা, এখন এইটা যে ইরানের যে এখন সিজফায়ারটা দেখুন, পাকিস্তানের মধ্যস্থতায় যেটা হলো, সিজফায়ারে বলা হয়েছে যে এখানে লেবাননও কিন্তু ইনক্লুডেড, এবং ইরানের ইনক্লুডেড, এবং মিডল ইস্ট অন্যান্য কান্ট্রিগুলো ইনক্লুডেড, যদি ইরান যাতে আবার এগুলোর উপর অ্যাটাক করতে না পারে আর কি, ইসরায়েলের উপরে না করতে পারে। কিন্তু সমস্যাটা হচ্ছে আসলে ইটস নট অ্যাবাউট আমেরিকা, ইটস নট অ্যাবাউট ইরান, দ্য প্রবলেম ইজ অ্যাকচুয়ালি লাইজ উইথ ইসরায়েল। বিকজ তারা কিন্তু এখন অনেক সময়, এবং তারা কিন্তু রিলাক্টেন্টলি কিন্তু এটাতে এগ্রি করেছে, এবং সেটা হয়তো ট্রাম্পের রিকোয়েস্টেই কিন্তু তারা এখানে এগ্রি করেছে। সো এই যে প্রতিটি কিছুতে, এখন দেখুন সুইডেন একটা কান্ট্রি বললো যে তাদেরকে বিভিন্ন ইয়ার থেকে কিন্তু বললো যে তাদেরকে অ্যাভয়েড করার জন্য। এই ধরনের তো কান্ট্রিগুলো আসে না, কারণ দে আর নট অ্যাকচুয়ালি গোয়িং বাই এনি ইন্টারন্যাশনাল ল। ইউনাইটেড নেশনকে মানে না, কোনো ইন্টারন্যাশনাল আপনার যে কনভেনেন্টের প্রতি তার রেসপেক্ট দেখাচ্ছে না। সো নোবডি ক্যান কন্ট্রোল, ইভেন ইউনাইটেড স্টেটস এক টাইম ক্যান নট কন্ট্রোল। এবং লাস্ট একবার তো বলেই ফেলছিল যে আমরা নিজেরাই যাব যদি ইউনাইটেড স্টেটস ইজ নট গোয়িং টু সাপোর্ট আস যুদ্ধের জন্য। সো দিস ইজ দ্য সিচুয়েশন দ্যাট এট দিস পয়েন্ট আমার মনে হয় যে তারা হয়তো প্রেসিডেন্টকে একটা ট্র্যাপে ফেলে রাখছে, হোয়াট এভার ইট ইজ আর আমি আরও বেশি, সবচেয়ে বেশি আমি কিন্তু আসলে হতাশজনক যে ডেমোক্রেটিক পার্টি এই ধরনের যুদ্ধের সময়, ক্যাজুয়ালিটির সময়, যেখানে আমেরিকার সোলজারগুলো পুটিং দ্য বুট অন দ্য গ্রাউন্ড, বা সমুদ্রে ভাসমান অবস্থায়, জি। অপোজিশন কিন্তু ইজ নট ডুইং এনিথিং। হুম। এখানেও কিন্তু আপনি দেখেন, আমি বরাবরই বলে আসছি, এই দুইজন লিডার দিয়ে কিন্তু ডেমোক্রেটিক পার্টি কিন্তু ভরাডুবি হবে, চাক শুমার, জেফরি হ্যাকিমস, বোথ আর সেম। সো এখন আপনাকে যদি, আপনি ইসরায়েলকে যদি কন্ট্রোল না করতে পারেন, নাথিং ইজ গোয়িং টু হ্যাপেন, সো দ্যাটস হোয়াট, ইটস এ ট্রোজান হর্স কাইন্ড অফ থিং। ইটস লাইক নোবডি ক্যান স্টপ দিস, সো দে ডোন্ট কেয়ার অ্যাবাউট অল দোজ থিংস। সো আমার মনে হয় এগ্রিমেন্টটা হতে হবে, ইউ নিড টু হ্যাভ দ্যাম অন দ্য টেবল, you need to make them, are you agreeing with this thing, এবং ইউনাইটেড স্টেটসকে এখানে স্ট্রং রোল প্লে করতে হবে, আদারওয়াইজ নাথিং উইল চেঞ্জ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ অনিতা দে, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি, আপনার কাছে যাচ্ছি এখন। থ্যাংক ইউ সো মাচ। আমি জানি যে আপনি বিহারের ব্যাকগ্রাউন্ড আপনার, বাট বাংলা হ্যাঁ খুব ভালো, বাট বাংলা আপনি বুঝেন এবং হ্যাঁ আমি বুঝি, আমি হ্যাঁ, বুঝি। আমি, আমার তো এদেশে জন্ম, হ্যাঁ, কিন্তু আমি মা বাবার সঙ্গে বাড়িতে বাংলায় বলতাম। জি, থ্যাংক ইউ আপনাকে। সো যেটুকু আপনি পারেন বাংলায় বলবেন, ইংরেজি বললে অসুবিধা নেই। বাট আমাদের প্রশ্নটা যেটা, একটি প্রশ্ন হচ্ছে, আপনি জানেন যে সারা ওয়ার্ল্ড এখন যে বিষয়টির জন্য অপেক্ষা করছে, যে আর্টেমিস, আর্টেমিসের যে আপনার মুন সফর, আপনি নাসায় কাজ করেছেন, আপনি হোয়াট ইজ দি রিসার্চ এন্ড হোয়াট ইজ দি ফিউচার প্ল্যান। সো এই যে আর্টেমিসকে পাঠানো হলো সারা ওয়ার্ল্ড, যাকে নিয়ে এত আলোচনা, এত আপনার কৌতূহল, and এত কিউরিসিটি টু নো এক্স্যাক্টলি হাউ ইটস গোয়িং। আসলে ব্যাপারটা হচ্ছে যে ইটস হাউ ইটস গোয়িং, অর এটা তো একটা মানে অবিশ্বাস্য ব্যাপার আছেই, বাট আলটিমেটলি আমরা যে সায়েন্স আপনার তার যে প্রেক্ষাপট থেকে দেখি, তাহলে নিশ্চয়ই যে একটা উদ্দেশ্য আছে এটাকে প্রেরণ করার। হোয়াট ইজ দি মেইন গোল? এই যে বিলিয়নস অফ ডলার খরচ করা, মানুষের জীবনকে আপনার সেখানে মানে একটা রিস্কের মধ্যে রাখা, এবং হ্যাঁ, এই যে এক্সপ্লোরেশন, এটা আলটিমেট গোলটা কি 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 চায় নাসা আসলে বেসিক্যালি? NASAর কাজ is to work for the benefit of all humanity. হুম, সেটাই সবচেয়ে বড় গোল। হুম, আর আমি বলবো যে NASA represents the best of America. হুম, So মানে এইটা আমাদের spirit, হুম, সবাই জন্য কাজটা। So জি, জি, this Artemis mission is a series of multiple flights to the moon. And the reason to go back to the moon is, as you said, scientific exploration, but also it will take us further into the solar system and someday into the universe. So the moon is very valuable because it still contains all of the marks of being hit by asteroids, being hit by comets. These things also happen to Earth, but on Earth everything is covered by water, by vegetation. মুনে তো সব দেখা যাচ্ছে। হুম, সো আমরা যদি মুনে যাই, মুনে আমরা দেখব ক্রেটার কেমন হয়েছে। Our crater, you can look at you can take core samples and see
the history of the solar system as much as 4.5 million years ago. And you can see what the moon is made of and how it reacted to all of the influences of the solar system. Earth-এ also এসব দেখা যায় না because Earth is protected by a magnetic field. And so it deflects a lot of the solar wind and the elements that are trapped on the moon's surface. So one of the elements trapped on the moon's surface is helium-3. That is much lighter than the helium that we know here. And it's also, helium-3 is very hard to find on Earth. It's extremely rare, but it would be extremely valuable for fusion energy and also for fueling super cold computing. So if we are able to mine those things on the moon, it could be a great advantage for humanity. Also interesting about the moon, there is frozen water on the parts of the moon that are most in shade all of the time. So around the poles, primarily around the South Pole. So with water, of course, once humans have a permanent presence on the moon, they would get drinking water. And if you divide the water into oxygen and hydrogen, then you also have air for humans to subsist. So the plan eventually is to have people make frequent trips to the moon and then to have a permanent base there and to build infrastructure. So the way NASA is planning on doing this at this point is, as you saw, this was the second of the Artemis missions. The first one did not have a crew because NASA takes safety very seriously. First, they needed to test the spacecraft to make sure it was safe. And so this mission has a crew of 4, extremely brave, extremely special astronauts. And so they are just circling the moon. They're doing a figure 8. They went around the Earth once, and they're doing a figure 8 past the moon, around the moon, and then coming back. They've gone further than any humans have gone before into deep space. They got to see the dark side of the moon, much more than the Apollo 8 astronauts got to see. And so they're on their way back now. So this is the second mission. So they did not land because, again, for the sake of safety, one thing at a time. Hopefully, the next launch will be next year. And at that point, there will be a moon lander that the astronauts on the Artemis mission will dock with. But even then, they won't land. They'll practice docking because, again, that's another major procedure. So then in 2028, the goal is to have astronauts walking on the moon. So that is the plan. We're looking forward to a lot of science coming out of all that too. Actually, the astronauts on this mission were able to do some great science. When they were on the far side of the moon, the dark side that we don't see, they did some visual observations and took lots of pictures. They also got to see a solar eclipse from a vantage point that humans have never seen before. So the moon was blocking the sun, and they got to see parts of the sun that you can't see normally. And it's very important for us to understand the sun because the sun influences the Earth's neighborhood. The solar winds affect the Earth and it affects our satellites. So all of this learning is really crucial to life on Earth and then life sometime in the future in space. Thank you so much. So I have some question. Question is, Yeah. যেটা আপনি বলেন যে হিলিয়াম, এই ধরনের মনের মধ্যে এমন কি কি জিনিস আছে যা মানব সভ্যতা এটাকে এক্সপ্লোর করার পরে আপনি যেটা বলেন যে পিপল ক্যান হ্যাভ দ্য ইনফ্রাস্ট্রাকচার দেয়ার, সো যে সে আবার আপনি বলছেন যে ফ্রোজেন ওয়াটার, সো ফ্রোজেন ওয়াটার, হাইড্রোজেন, যদি এটাকে আপনার আনফ্রোজ করা যায় দেন হাইড্রোজেন, এন্ড দেন আপনি মনে করেন যে সেখানে কি ইজ ইট পসিবল টু যে পৃথিবীর যে অ্যাটমসফিয়ার, the আর্থের যে অ্যাটমসফিয়ার, ডু ইউ থিঙ্ক the people who will build up the atmosphere সেখানে মানে সেখানে যদি বাড়িঘর কোনো কিছু বানায়, then they will get the same atmosphere like the earth? না আমি শোনো, আমি অনেক সায়েন্স ফিকশন বই পড়ি, অনেক হ্যাঁ, সায়েন্স ফিকশন মুভি দেখি right, and terraforming, তুমি right. বলছো terraforming এর কথা। না, এখন ওই প্ল্যান নেই, সেটা হয়তো অনেক
ফিউচারে বলছো হতেও পারে এখন যাওয়া মানে জাস্ট কিভাবে বাঁচা যায় মুনে ভীষণ ডিফিকাল্ট মানে ডিপ স্পেস there's no protection from radiation no protection from solar flares so যদি যেমন এই এখন যে স্পেসক্রাফটে আছে Orion is the name of the actual human piece of the spacecraft Right. if there is a solar flare they have a special hatch to take shelter in the spacecraft to protect them from the radiation. So এসব জিনিস ভীষণ চিন্তা করে করে করতে হবে সো যখন পার্মানেন্ট বেস হবে মানে ওই বেসটা একদম এয়ারটাইট হতে হবে এই নয় যে বাইরে ঘুরে বেড়ানো হবে ওরা স্পেস স্যুট পরে বেরোবে আর মুন বেসের মধ্যে অ্যাটমসফিয়ার যা হবে হবে All right. Okay. Thank you so much. And then, so how they will explore যে frozen water যেটা আছে, right? হ্যাঁ এই ওয়াটার কি তারা এটা কি এই পানি কি খাওয়ার উপযোগী বা ড্রিঙ্কিং ওয়াটার করতে পারবে এটাকে? হ্যাঁ তাই তো মানে প্ল্যান আছে আর নাসা টেকনোলজি তো অনেক রিসার্চ চিন্তা করে মানে এটা কি করে পিউরিফাই করা যায় কি এটা Right. খাওয়ার মতন জল ওইটা সব দেখবে And then অ্যাস্ট্রোনট যারা ওইখানে ল্যান্ড করে আপনার বা এর আগে যারা ল্যান্ড করেছে বা ফিউচারে ল্যান্ড হ্যাঁ করবে how they breathe just oxygen or normal আপনার মুনের এয়ার যেটা আছে এটা না মুনে তো সেরকম একদমই অ্যাটমসফিয়ার নেই so completely exposed to deep space so ওরা যখন নামবে যারা নেবেছিল আর যারা নামবে ওদের তো পুরো স্পেস স্যুট একদম ঢাকা কারণ যদি স্কিন এক্সপোজ হয়ে যায় একদম তো ফ্রিজ হয়ে যাবে এত ঠান্ডা তক্ষুনি ফ্রিজ হয়ে যাবে সো স্পেস স্যুট পুরো ঢাকা আর ওর সঙ্গে অক্সিজেন ট্যাঙ্ক থাকে সো এই অক্সিজেন সাপ্লাইটা ওই নিঃশ্বাস নিচ্ছে সো ওরকম ভাবেই চলবে এখন যখন আবার যাবে খুব ভালো স্পেস স্যুটে ওই অক্সিজেন ওরা নিঃশ্বাস নেবে সো আমরা বলতে পারি যে চাঁদের যে পৃষ্ঠ যেটা আছে যে চাঁদের মধ্যে প্রচন্ড ঠান্ডা এটা ইটস অ্যাবসলিউটলি ফ্রোজেন হ্যাঁ না মুন একদম ফ্রোজেন নয় না মুনে কি হয়েছে অ্যাটমসফিয়ারটা মানে দ্য স্কাই ইজ ঠান্ডা কারণ কোনো অ্যাটমসফিয়ার নেই আর্থের মতন কিন্তু মুনে অনেক জায়গাতে তো রোদ্দুর পাচ্ছে সবসময় রোদ্দুর পাচ্ছে সো ওই জায়গাগুলোতে যেমন জল নেই আমি তাই বললাম আইস যেখানে সব সময় অন্ধকার ওই সাউথ পোলের দিকে জায়গা আছে যে কোথাও সূর্যের আলো পায় না সো ওই জায়গাগুলো সবচেয়ে ঠান্ডা সো যারা মানে আমরা তো অনেক ফিকশন পড়ি আপনার রাইট এই ফিকশনে বলা হচ্ছে যে কোনো সময় হয়তো সেখানে মানুষ ছিল অথবা কোনো প্রাণী ছিল সেখানে is there any possibility there was any kind of life or was in the moon? ছোট এলিয়েনের মতন ছিল না যেমন আমরা সবাই বই পড়ি ওরকম ছিল না কিন্তু এখন লোকে ভাবছে যে মাইক্রো অর্গানিজম ছিল আচ্ছা জল ছিল তো মাইক্রো অর্গানিজমও হয়তো ছিল তো ওরকম লাইফ হয়তো অন্য জায়গাতেও আছে আচ্ছা 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 সো সো আপনি যারা এই মুন নিয়ে যাদের অনেক আগ্রহ আছে আমাদের সে অ্যাবাউট আওয়ার সাউথ এশিয়ান কমিউনিটি যারা ইয়াং আছে রাইট হোয়াট উড বি দ্য মেসেজ ফর দেম যারা খুব ইয়াং আমি বলবো স্টাডি ওয়েল কোনোদিন তুমি নাসাতেও কাজ করতে পারো and also remember the value of public service আমার বাবা বলেছিল তুমি গভর্নমেন্টে কাজ করো কারণ খুব স্টেডি ভালো কাজ চাকরি কিন্তু আমি এই তো 25 years শেষ করলাম গভর্নমেন্টের কাজ I discovered the value of serving the public. And that is something I want young people to really remember. Serving your country. আমরা তো এই দেশেই আছি
Right. Yes. serving the public is very important, especially এখন তো even NASA তে বাজেট নিয়ে টানাটানি হচ্ছে, Mm-hmm. সব সায়েন্স টাকা কেটে দিতে চাইছে প্রেসিডেন্ট, Mhm. জানি না কেন। সো পাবলিক একটু সব গভর্নমেন্টের দিকে নজর রাখা উচিত কি হচ্ছে, আর যেন এসব পাবলিক সার্ভিস কন্টিনিউ করে, যেন এসব এক্সপ্লোরেশন কন্টিনিউ করে। থ্যাংক ইউ সো মাচ আনিতা, আপনাকে অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য, অ্যান্ড উইল কিপ ইন টাচ। আপনার কাছে আরো অনেক কিছু জানার আছে আমাদের। আমরা ইন ফিউচার আপনাকে আর একটু সময় নেব এবং কষ্ট দেবো আপনাকে। নিশ্চয়ই, নিশ্চয়ই, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। যাচ্ছি আরিফ, আপনার কাছে যাচ্ছি। যে বিষয়টি বলার ছিল সেটা আপনাকেই আমি প্রশ্নটি করতে চাই। আজকের সবচেয়ে আলোচনাগুলো সবই গুরুত্বপূর্ণ, কিন্তু একটি বিষয়ে আমি আপনার পর্যবেক্ষণটা দর্শকদের জন্য প্রশ্ন করব আপনাকে, যে সত্যিকার অর্থে এই যে গেল 2 বছরে আমরা লক্ষ্য করলাম বা যে রিপোর্টে বিভিন্ন ধরনের মন্তব্য আসলো, আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে একটি সন্তানকে সুসন্তান হিসেবে গড়ে তোলার জন্য পারিপার্শ্বিকতার বিভিন্ন ধরনের আমরা যদি বলি যে একটা ভালো ভাইব্রেন্ট সন্তানদের মধ্যে যেন আসে, এটার প্রধান ভূমিকা কি আসলে পরিবার নাকি পারিপার্শ্বিক অবস্থা? আপনি কি মনে করেন? সো যে জিনিসটা, এটা অনেক লম্বা আলোচনা, এক্সকিউজ মি, এটা ইটস এ লং ডিসকাশন এটার ব্যাপারে। আর আমি তো এই সোশ্যাল সায়েন্স বা এই বিষয়ে এক্সপার্ট না, বাট আমি একজন সাংবাদিক হিসেবে ইন জেনারেল যেটা মনে করি যে পরিবার যে কোনো মানুষের জন্যই ফ্যামিলি ইজ দ্য ফার্স্ট স্টেট ওয়ার দে ক্যান বিল্ড আপ এ গুড সিটিজেন, এটাকে বলা হয় সব জায়গায়। সো ফ্যামিলি হচ্ছে ফার্স্ট প্লেস ওয়ার ইউ ক্যান গাইড ইউর চিলড্রেন, যে তাদের ডিরেকশনটা কি হবে, কোন দিকে তারা যাবে, কিভাবে আপনি কিভাবে তাদেরকে বিল্ড আপ করতে চান। এই যে আমরা এই প্রবাসে বসে সবাই মানে অর্থ, বিত্ত, টাকা, গাড়ি, বাড়ি, এই ব্যাপার নিয়ে দিন রাত আমরা সারাক্ষণ ব্যস্ত থাকি। বাট আমাদের চিন্তা করতে হবে যে হোয়াট ইজ ইউর বেস্ট ইনভেস্টমেন্ট। বেস্ট ইনভেস্টমেন্ট হচ্ছে আপনার ফিউচার জেনারেশন। সো আপনার ফিউচার জেনারেশন যদি ডিরেল হয়ে যায়, দেন আপনার এই বাড়ি গাড়ি কোনো কাজেই লাগবে না। সো আমার মনে হয় যে আমাদের সবাইকে এই বিষয়টি চিন্তা করা উচিত যে আমাদের যে জেনারেশন, যারা দি জেনারেশন হু উইল বি মাই ফিউচার, হু উইল বি মাই কমিউনিটি ফিউচার, হু উইল বি মাই কান্ট্রি ফিউচার, হু উইল বি দি আমেরিকাস ফিউচার, তাদের প্রতি সবার মনোযোগ দেওয়া, তাদের প্রতি সময় দেওয়া, মনোযোগ দেওয়া, তাদেরকে গাইড দেওয়া, প্রপার গাইডেন্স, অ্যান্ড দেন তাদেরকে প্রপার সময় দেওয়া, এই বিষয়গুলো মনে রাখা উচিত। থ্যাংক ইউ আপনাকে। ধন্যবাদ আবু তাহের, অনেক মূল্যবান বক্তব্য আপনি দিয়েছেন। দর্শক, আমরা পুরো অনুষ্ঠানটি আপনারা দেখলেন, এবং সবচেয়ে বড় যে বিষয়টি, সবাইকে ধন্যবাদ যারা যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। প্রফেসর ডক্টর গোলাম মাতবর, আনিতা দে, ইব্রাহিম চৌধুরী খোকন এবং মাহবুব রশিদ, আপনাদের সকলকে ধন্যবাদ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। আজ এই পর্যন্তই, টাইম এক্সক্লুসিভ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। 30তম এশিয়ান এক্সপো ফুড ফেয়ার ও কালচারাল শো 2026 25 ও 26 এপ্রিল দুপুর 2টা থেকে রাত 11টা পর্যন্ত বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ফ্লোরিডা ইউএস এর উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে।